12 বছরের পিয়াসাকে রেখে পিয়াসার মা পারভিন পালিয়ে গেল বাড়ির লজিং মাস্টার সাদিক আলীর সাথে। সাদিক আলী পিয়াসা ছোট ফুপু, মালিহার টিচার। 2 মাস পরে মালিহার সাথে বিয়ে হওয়ার কথা, অথচ দুপুর থেকে মাস্টারও গায়েব, পারভিনও গায়েব। পিয়াসা কাঁদতে কাঁদতে দাদির কাছে গেল। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো, কিন্তু মাকে দেখে না। সবার কথা পিয়াসা বুঝতে পারছে না। জমিরন বিবি পিয়াসার গালে থাপ্পড় দিয়ে বললেন, খান কি মাগির মাইয়া, মর গিয়া তুই। তোর মা বেশ্যা, তোরে আমার ঘরে রাইখা গেছে কেন? পিয়াসা এই গালিগালাজের অর্থ জানে না। যদি জানতো তাহলে হয়তো আবারও দাদিকে গিয়ে জড়িয়ে ধরতো না। মার খেয়েও পিয়াসা আবারও গিয়ে দাদিকে জড়িয়ে ধরে। জরিমন এবার চুলের মুঠি ধরে পিয়াসাকে ছুঁড়ে মারে। কলের দুয়ারে পড়ে পিয়াসার কপাল কেটে রক্ত বের হতে থাকে। আর একবার যদি তোরে এইখানে দেখছি পিয়া, তাইলে খুব খারাপ হইব। একেবারে নিয়া কুকুরের ঘরে রাইখা আমো, যদি আমারে আর একবার ত্যক্ত করস। পিয়াসা ধীর পায়ে উঠে দাঁড়ায়, তারপর পুকুর ঘাটে গিয়ে বসে। চারিদিকে নীরবে সন্ধ্যা নেমে আসে, সেই সাথে অন্ধকার নেমে আসে পিয়াসার মনে। ছোট্ট বুকে ভয়ের ধুকপুকানি, পিয়াসার গা ছমছম করে ওঠে। কুকুরে পিয়াসার ভীষণ ভয়। বাড়ির উঠানে ভুলু কুকুর যখন তার ছানাপোনা নিয়ে ঘুরে বেড়ায়, পিয়াসার তখন আত্মা শুকিয়ে যায়। দাদি সবসময় ভুলুকে খাবার দেয়, লালন পালন করে। দাদিকেও পিয়াসা ভয় পায়। সবসময় দেখে কিছু হলে দাদি গিয়ে মায়ের চুলের মুঠি টেনে ধরে। তবুও আজকে কেন দাদির কাছে গেল পিয়াসা? পুকুরের উত্তর দিকে ঘন জঙ্গল। পিয়াসা উঠে জঙ্গলের দিকে যায়। অভিমানের বুকের ভেতর কেমন দম বন্ধ হয়ে আছে। দাদি অযথায় মায়ের উপর রাগ করেছে। মা তাকে রেখে কোথাও যাবে না, এটা জানে পিয়াসা। মা ছাড়া তার পিয়াসাকে কেউই আদর করে না, বাবাও না। সেখানে মা কখনোই পিয়াসাকে এভাবে রেখে যাবে না। চোখের পানি মুছে পিয়াসা পেয়ারা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। গাছের পাশে একটা ময়লা ফেলার গর্ত। যত নোংরা ময়লা সবকিছুই এখানে এনে ফেলা হয়। উৎকট দুর্গন্ধ আসে এই গর্ত থেকে সবসময়। শুকনো পাতার উপর দিয়ে খসখস শব্দ তুলে একটা সাপকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখে পিয়াসার বুক ধরফর করে ওঠে। আতঙ্কিত হয়ে পিয়াসা গাছে উঠে বসে। এই পৃথিবীতে সাপ আর কুকুর, এই দুইটা জিনিসে পিয়াসার ভীষণ ভয়। দুটো গালের মধ্যে পা ছড়িয়ে বসে পিয়াসা। চারিদিকে কেমন নীরব নিস্তব্ধতা। অজানা একটা পোকা একটা না ডেকেই চলেছে। পিয়াসা কুকুরে উঠে ভয়ে। অন্ধকারে হিড়হিড় শব্দ শুনে পিয়াসার গলা শুকিয়ে যায়। সাপটা কি এখনো এখানেই আছে? এত ভয় লাগছে কেন? পিয়াসা কাকে ডাকবে এখন? কাউকে ডাকলে যদি সাপটা পিয়াসার সন্ধান পেয়ে যায়? পিয়াসার ছোট মাথায় রাজ্যের চিন্তা খেলা করে। মা আসছে না কেন এখানে? দুর্গন্ধের জন্য টিকা যাচ্ছে না এখানে। ভয়ে শক্ত করে পিয়াসা গাছের ডাল ধরে বসে রইল। একটু পর দেখল টর্চের আলো দেখা যাচ্ছে দূরে। এদিকেই আসছে আলো। পিয়াসা তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেল ভুলু আসছে সবার আগে। ভুলুকে দেখে পিয়াসা জমে গেল। দাদি গজগজ করতে করতে আসছে। পিয়াসা একেবারে চুপ করে রইল, কোনো শব্দ করা যাবে না। দাদিকে পিয়াসা জানি, সত্যি যদি তাকে ভুলুর সামনে ছেড়ে দেয়, ভুলুকে দাদি যা করতে বলে ভুলু তাই করে সবসময়। গাছের উপর থেকে তাকিয়ে রইল পিয়াসা। নিঃশব্দে নীরবে নিঃশ্বাস ফেলতেও ভুলে গেল পিয়াসা। দাদি চলে গেল আবার ভুলুকে নিয়ে। হতবাক পিয়াসা বসে রইল গাছে। মা আসবে ঠিকই, পিয়াসা জানে মা পিয়াসাকে রেখে কোথাও যাবে না। রাতভর পিয়াসা ঘরে নেই, কেউ পিয়াসার খোঁজে এলো না। মালিহার রাতে 2 হাত ভর্তি করে মেহেদি পড়ল। জমিরন মেয়ের রং ঢং দেখে বিরক্ত হয়ে বললেন, এখনো সময় আছে, নিজের মন রে ঠিক কর। মালিহা ঠোঁট বাঁকিয়ে বলল, যাই বড় আপাদের বাড়ি গিয়ে দেখে আসি হাতের মেহেদি কেমন হয়েছে। জমিরন হতাশ হয়ে তাকান মালিহার দিকে। জীবন দিয়ে কি এই সব অন্যায় অপরাধ ধামাচাপা দেওয়া যায়? সত্যি কি পারবেন তিনি? দুরু দুরু বুকে পিয়াসার মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। এতক্ষণে পিয়াসার মনে হলো মা কি সত্যি কোথাও চলে গেছে। তা না হলে এখনো কেন পিয়াসাকে ডাকছে না? মা যদি চলে যায় তাহলে পিয়াসা রাতে কাকে জড়িয়ে ধরে ঘুমাবে? মায়ের গায়ের গন্ধ ছাড়া পিয়াসার ঘুম আসে না। ভাবতে ভাবতে দেখতে পেল ছোট ফুপু আসছে, এদিকে সাথে ভুলু আছে। পিয়াসা ফুপুকে ডাকতে গিয়েও ডাকলো না। পরক্ষণেই দেখতে পেল ফুপু শুধু একা না, ছোট ফুপুর সাথে পিয়াসার বড় ফুপা কাদেরও আছে। দুজনেই হাঁটতে হাঁটতে পেয়ারা গাছটার পাশে বাদাম গাছের নিচে এসে দাঁড়ায়। হুট করেই কাদের মালিহাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খায়। মালিহার হাত থেকে হারিকেন পড়ে যায়। খিলখিল করে হেসে মালিহা বলে, কি করতেছেন দুলা ভাই? কি করতেছি তুই জানিস না? মালিহা খিলখিল করে হাসে। পিয়াসার বুক কাঁপে। ফুফা ফুফুকে ব্যাড টাচ করছে, ফুফু কেন কিছু বলছে না? ভুলুটাও এসে পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে আছে। পিয়াসার 2 চোখে পানি চলে আসে। মা তো বলেছে এরকম করে কেউ যদি টাচ করে তাহলে সেসব ব্যাড টাচ। ফুফু কেন চুপ করে দাঁড়িয়ে হাসছে? কাদের টান দিয়ে মালিহার গায়ের জামা খুলে নেয়। পিয়াসা শক্ত করে গাছের ডাল ধরে বসে।
তারা তো কান্না পাচ্ছে কেন? ফুপুকে কেন দাদি ব্যাট টাচ শেখায়নি? ফুপু বুঝতে কেন পারছে না কিছু? পিয়াসা কিভাবে কিছু করবে? ভুলুর জন্য তো পিয়াসা নিচে নামতে পারবে না। মুহূর্তে পিয়াসার চোখের সামনে দুজন উলঙ্গ হয়ে যায়। পিয়াসার বুকে কাঁপন ধরে। এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সাক্ষী হয় পিয়াসা। পিয়াসা উপায় না পেয়ে চোখ বন্ধ করে বসে থাকে। ভয় করছে খুব তার। কিছুক্ষণ পর দুজনেই উঠে কাপড় পরে নেয়। কাদের মালিহার গাল টিপে বলল, আম্মা কিছু বলছে? আর তোর বোনের কাছে কিছু বলছে? আরে না দুলাভাই, আম্মা এই কাম জীবনেও করব না, আপাও কোনোদিন জানবো না। আম্মা চালাক মহিলা দুলাভাই, আপারে জানাইলে তো আপার ঘর ভাঙবো, সাথে আমারও বদনাম হইব। দুই মায়া সর্বনাশ করার মতো বোকা আম্মা না। এখন আর পিয়াসের মা ও ভাই ঘরে, আপনি নিশ্চিন্তে আইসেন আমগো বাড়ি। শালার বউ একটা মাল ছিল বুঝলি। একবার টেস্ট করে দেখার বড়ই স্বাদ ছিল আমার। কেমনি যে আমার শালা এরকম একটা ফুলের মধু না খাইয়া বিদেশে থাকতেছে কে জানে। ওইখানে মনে হয় এরকম মধু পাওয়া যায়, তা না হইলে এত সাধু পুরুষ দুনিয়ায় নাই। মালিহা ঠোঁট বাঁকিয়ে বলল, শখ কত আপনার? পিয়াসা মা এখন কই? মা আমারে কয় নাই, আমি নাকি কথা পেটে রাখতে পারি না। কাদের বলল, কথা পেটে রাখা লাগবে না, আমার পোলাপান পেটে রাখতে পারলেই হইব। মালিহা কেমন খিলখিল করে হাসে। মালিহার হাসির ছন্দ পিয়াসার বুকে কাঁপন ধরায়। ফুপু কেন হাসছে পিয়াসা জানে না। পিয়াসা জানে মা তাকে বলেছে এরকম ব্যাট টাচ করা মানুষেরা পশুর মতো। পশু বলতে পিয়াসা জানে হিংস্র কুকুর ভুলুকে। ভুলু একবার দাদির কথা মতো পাশের বাড়ির পলাশকে কামড়ে দিয়েছে। সেই থেকে তো পিয়াসা ভুলুকে এত ভয় পায়। মা বলেছে সবসময় এদের থেকে দূরে থাকতে হবে। কিছুক্ষণ পর কাদের আর মালিহা দুজন দুদিকে চলে যায়। পিয়াসা একা বসে থাকে। সেই রাতেই পিয়াসা বুঝতে পারে মা আর আসবে না হয়তো। ছোট্ট এই জীবনে প্রথম পিয়াসা নির্ঘুম রাত কাটালো। কেউ পিয়াসার সন্ধান করেনি। পিয়াসা ওই একই রাতেই অনেক বড় হয়ে গেছে। ভোরের আলোয় যখন পৃথিবী আলোকিত হয়ে উঠতে লাগলো, পাখিদের কিচিরমিচির শব্দে পুরো দুনিয়ার ঘুম ভাঙতে থাকে। আস্তে আস্তে পিয়াসা তখন গাছ থেকে নিচে নামে। সারা রাত বসে থাকতে থাকতে পিয়াসার কোমর ব্যথা হয়ে গেছে। পুরো রাত না ঘুমিয়ে কান্না করায় দুই চোখ লাল হয়ে গেল পিয়াসার। শুকনো পাতায় মর্মর ধ্বনি তুলে পিয়াসা বাড়ির দিকে যায়। জমিরন ঘুম থেকে উঠে হাঁস মুরগির ঘরের দরজা খুলছে। সে সময় পিয়াসাকে দেখে জমিরন অবাক হয়। গত রাতে এত পেরেশানিতে ছিল যে পিয়ার কথা ভুলেই গেছেন। এর মা তো গেল, এখন এর কি হবে? পিয়াসা বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে বসে। ঘরের ভেতরে গুনগুন করে মালিহা গান গাইছে। উঠানের উপরে জামরুল গাছের ডালে একটা পাখি কিচিরমিচির সুরে গান গাইছে। গানের সুরে পিয়াসার বুক ফেটে কান্না আসে। মা কি আর আসবে না? পিয়াসা কি আর মাকে দেখতে পাবে না? ফুপিয়ে কেঁদে ওঠে পিয়াসা। মাকে ছাড়া এই পৃথিবী ভীষণ জঘন্য। এই ঝলমলে পৃথিবী ও পিয়াসার কাছে বিস্মৃতি মনে হয়। সর্বত্রই যেন যন্ত্রণা। জমিরনের মেজাজ খারাপ হচ্ছে। এই মেয়ের কি করবে সে? পিয়াসার কান্না শুনে জমিরন এগিয়ে এসে ধমকে উঠে বলে, সারা রাত কই ছিলি দামরি? মার মতো বেশ্যগিরি করতে গেছস? পিয়াসা জবাব দিল না। জমিরন হাঁস মুরগির খাবার দিচ্ছে। সেই সময় আহাজারি করতে করতে পিয়াসার নানি শেফালি বেগম আসে। গতকাল দুপুরে পিয়াসার বাপ কল করে তাকে জানিয়েছে তার মেয়ে নাকি বাড়ির মাস্টারের সাথে পালাইছে। পিয়াসার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে নানিকে দেখে। মায়ের পর এই মানুষটাই তো আছে তাকে ভালোবাসে যে। শেফালির কান্নায় পিয়াসার শিশু মন গুড়িয়ে যায়। নানি এত কান্না কেন করছে? মা কি তাহলে আর আসবে না সত্যি? জমিরন কঠোর সুরে বলল, আপনার মাইয়া তো লাংনিয়া ভাগছে, নিজের মাইয়া আমার ঘরে ফালাইয়া গেছে কেন? আপনার নাতনি আপনি নিয়া যান, আরেকজনের বাচ্চা আমি পালতে পারবো না। পিয়াসা তো শুধু আমার একার নাতনি না আপা, আপনারও তো নাতনি। ওর বাড়ি তো এটাই আপা। না না, এসব পীড়িতের কথা আমি শুনুম না। মা গেছে যেই পথে মাইয়াও যাইব সেই পথে। ওর মা যেমন নষ্টা, ও তো ভালো হইব না। ওরে আমি রাখবো না। আমার পোলা দেশে আসলে ওরে আমি আবার বিয়া করামো। পিয়াসার নানি বোরখা চেপে ধরে বলল, আমাকেও নিয়ে যাও নানি। মা না থাকলে আমি এখানে থাকবো না। এরা আমাকে কেউ আদর করে না। আপনি পিয়াসার বাপরে একবার কল করেন আপা, আমি ওর লগে কথা বলে পিয়াসারে নিয়ে যাবো। ওর মাইয়া ওর তো জানার দরকার আছে। না, আমার খালেকের লগে কথা কওনের কিছু নাই আপনার। আমার পোলা তো এমনিতেই মাইয়া পছন্দ করতো না। আমরা তো আশা করছি নাতি হইব। আপনার মাইয়া জন্ম দিল মাইয়া। পুলার এমনিতেই মনে কষ্ট। পুলা নিজেই আমারে কইয়া রাখছে পিয়াসারে যাতে আপনার কাছে পাঠাই দেই, এখানে যাতে না থাকে।
শেফালি বেগম বুঝতে পারছেন না তিনি পিয়াসাকে নিয়ে কি করবেন। তিনি বিধবা মানুষ, 3 পোলার ঘরে ঘরে খান। আসার সময় 3 বউ তাকে বলে দিয়েছে নাতনিরে নিয়ে যাতে না যায়, ওরা বাড়তি কাউরে খাওয়াতে পারবে না। শেফালি বেগম বলল, আপা আমি ওরে নিয়ে কি করমু? আমার কি রাখার জায়গা আছে? আমি নিজেই তো পোলাগো ঘরে ঘরে খাই, ওরা কেউই পিয়াসারে রাখবো না। পিয়াসা অবাক হয়ে তাকিয়ে থাকে নানির দিকে। নানি তাকে নিবে না? মা হারিয়ে যাওয়ার পর সবাই এরকম হুট করে বদলে গেল কিভাবে? এতদিন যে কত আদর করত, সবকিছুই তাহলে মায়ের জন্যে? মায়ের উপর পিয়াসার অভিমান জন্ম নেয় হুট করে। মা কেন তাকে রেখে গেল এরকম করে? নাকি মাও পিয়াসাকে পছন্দ করে না? এই দুনিয়ায় কি কেউই তাকে পছন্দ করে না তাহলে? মা, বাবা, দাদি, নানি কেউই তো তাকে চায় না। লজ্জায় পিয়াসার মুখ এতটুকু হয়ে যায়। এতক্ষণ নানির বোরখা ধরে বসেছিল, আলগোছে ছেড়ে দেয় বোরখা। পিয়াসা বুঝে গেছে এই দুনিয়ায় তার আর কেউ নেই এখন। সে এখন একা, তাকে একা বাঁচতে হবে আজকে থেকে। পিয়াসা নানির দিকে তাকায়। নানির ফর্সা মুখটা কেমন মা মা অনুভূতি দেয়। টুকটুকে লাল দুটো গাল। নানা বেঁচে থাকতে নানিকে কৈতরি বলে ডাকতো তার রূপের জন্যে। সবাই বলে পিয়াসা তার নানির মতো হয়েছে দেখতে। নানিও তো তাকে কত আদর করত এই কথা বলে, অথচ আজকে মা চলে যেতেই কিনা সব আদর হাওয়ায় মিঠাইয়ের মতোই ফুরিয়ে গেল। আদর, ভালোবাসা, স্নেহ, মমতার সবকিছুই ওই আকাশের বুকে ভেসে বেড়ানো তুলোর মতো মেঘ যেন চোখের পলকেই হারিয়ে গেল পিয়াসার জীবন থেকে। পিয়াসা অবুঝ তবে বোকা না। বৈশাখের এই রৌদ্রস্নাত দিনেও পিয়াসার জীবনে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সম্পর্কে টের পেয়ে যায় পিয়াসা। বুকেতে যে বিরহ শ্রাবণ, তার খোঁজ কেউ জানে না। কেউ জানে না ফুলের মতো কোমল প্রাণটা ভয়ে আটখানা হয়ে আছে। সবাই ব্যস্ত কেক আর ঘাড়ে ফেলে নিশ্চিন্ত হবে সেই চিন্তায়। পিয়াসা দাদির বাচ্চাওয়ালা মুরগির দিকে তাকায়। কি সুন্দর করে তার সবগুলো বাচ্চাকে তার বুকের নিচে নিয়ে চুপটি করে বসে আছে কালো মুরগিটি। পিয়াসাকে এরকম আদরে মুড়ে রাখার মানুষ আর নেই। পিয়াসা নানির কাছ থেকে দূরে সরে যায়। এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর, প্রতারক। জন্মদাত্রী মা যেখানে তাকে ফেলে রেখে চলে যেতে পারল নিজের সুখের সন্ধানে, সেখানে দাদি নানির আশা করা পিয়াসার জন্যে অলিক কল্পনা। কাউকে চায় না আর পিয়াসার। কি জানি কিসের অভিমানে হুট করে পিয়াসা সিদ্ধান্ত নিল সে আর একটুও কাঁদবে না। বাকি জীবনের সব আঘাতে সে হেসে যাবে। তাকে যখন আপন করে নেওয়ার মতো কেউই নেই, তখন সে নিজেই নিজেকে আপন করে নিবে। মাকে দেখতো সবসময় খুব সুন্দর করে সেজেগুজে থাকতো। বাবার সাথে মায়ের মনোমালিন্য পিয়াসা টের পেত। দাদি তো সবসময় কটাক্ষ করে বলতো, যার স্বামী তারে ভালোবাসে না সে আবার এরকম ফুটানি করে চলে কার লাইগা? মা শান্ত সুরে জবাব দিত। আমি আমাকে ভালোবাসি আম্মা। আপনার ছেলের ভালোবাসা না পেলে নাই, তাই বলে কি আমি সেই দুঃখে সন্ন্যাসী হব? নিজেকে ভালোবাসা ভীষণ জরুরি এই দুনিয়ায় বাঁচতে হলে, ভালো থাকতে হলে। যে নিজেই নিজেকে ভালোবাসতে পারে না, অন্য কেউ তাকে আর কি ভালোবাসবে? নিজের প্রতি নিজের ভালোবাসা থাকলে এই দুনিয়ার কেউ ভালো না বাসলেও আমার কোনো আফসোস নেই। আমি এখানেই থাকবো, কোথাও যাব না আমি। জমিরন অবাক হয়। এইটুকু মেয়ের গলায় হঠাৎ করে এত তেজ এলো কই থেকে? আবার এইখানে থাকতে চায়? মা নেই, বাপ নেই, ভাই বোন কেউ নেই। জমিরন তো এই মেয়েকে দুই চোখে দেখতে পারে না। সেইখানে এই মেয়ে বলে কিনা এখানে থাকবে। শেফালি স্বস্তির নিঃশ্বাস ফেলে। পিয়াসা যদি কান্না করতো তার সাথে যাওয়ার জন্য, তাহলে তিনি বিশাল বিপদে পড়তেন। এগিয়ে গিয়ে পিয়াসার হাত ধরতে পিয়াসা হাত ঝাড়া দিয়ে সরে গিয়ে বলল, তুমি আর কখনো এখানে আসবা না নানি। আমার মায়ের সাথে সাথে এই দুনিয়া থেকে আমার সব আপন মানুষও হারিয়ে গেছে। কারো ভালোবাসা আদর কিছু লাগবে না আমার। ভালোবাসলে তো মাই থাকতো আমাকে ভালোবাসার জন্য, বাবাই ভালোবাসতো। আমার কারো আদর লাগবে না, চলে যাও। শেফালি চমকায়। পিয়াসা এরকম ভারী ভারী কথা কিভাবে বলছে? জমিরনও অবাক হয়। এক রাইতেই পিয়াসার এত বদল কেমনে হইল? পিয়াসা সোজা ঘরে ঢুকে যায়। গতকাল দুপুরের পর আর কিছু খায়নি সে। রান্নাঘরে ঢুকে সব পাতিলের ঢাকনা উল্টায়। একটা পাতিলে পান্তা ভাত রাখা আছে, গতকালের ভাতে পানি দিয়ে রাখা, আর কিছুই নেই। মা থাকলে এখন একটা ডিম ভেজে পিয়াসাকে ভীষণ মজা করে পান্তা ভাত খাইয়ে দিত। পিয়াসা জানে দাদি তাকে ডিম দিবে না। রাগে ক্ষোভে পিয়াসার চোখে জল এলো। একটা প্লেটে পান্তা ভাত নিয়ে পিয়াসা একটা পেঁয়াজ কেটে নেয়। ভাতের প্লেট নিয়ে বারান্দায় এসে গাপুস গুপুস করে পেঁয়াজে কামড়ে দিয়ে ভাত খায়। শেফালির কলিজা ছিঁড়ে যায় যেন এই দৃশ্য দেখে, কিন্তু তার তো কোনো উপায় নেই। সহ্য করতে না পেরে শেফালি চলে যায়। জমিরন এবার আর অবাক হয় না। পারভিনের মেয়ে যে এই মেয়ে তার প্রমাণ এটাই। কোনো অবস্থায় তাকে টলানো যায়নি। পারভিন ছিল জমিরনের জীবনে সাক্ষাৎ অভিশাপ যেন। তার মেয়েও খুব একটা সহজ হবে না। জমিরনও সোজা মানুষ না। ভুলুর ঘরে এক রাত হাত পা বেঁধে ফেলে রাখবে, সব তেল বের হয়ে যাবে এই মেয়ের। 2 আঙ্গুলে মেয়ের 10 আঙ্গুল সমান নখরা। পিয়াসা ভাত খায় সেই মুহূর্তে কাদের আসে শ্বশুরবাড়ি। এসেই ডাকতে থাকে মালিহাকে।
মালিহা বড় দুলাভাইয়ের গলার স্বর শুনে ছুটে বের হয়ে আসে, হাসি মুখে বলে, কি দুলা ভাই, খালি হাতে সাত সকালে শ্বশুর বাড়ি চলে আসছেন? শাড়ির জন্য মোড়ের দোকান থেকে নাস্তা নিয়ে আসলেন না কেন? বড় ফুপাকে দেখে পিয়াসার গত রাতের কথা মনে পড়ে যায়। মনে পড়তে পিয়াসার গা গলিয়ে ওঠে। ভাতের প্লেট সরিয়ে পিয়াসা বমি করে দেয়। কাদের এগিয়ে গিয়ে পিয়াসার হাত ধরে বলে, কি হয়েছে পিয়া? শরীর অসুস্থ? লাফ দিয়ে পিয়াসা কাদেরের হাত থেকে হাত সরিয়ে নেয়। এই লোকটা খুব খারাপ লোক, এর থেকে দূরে থাকতে হবে। মা তো বলেছে যারা ব্যাড টাচ করে তাদের কাছে না যেতে। চিৎকার করে পিয়াসা বলে, আপনি ধরবেন না আমায়, আপনি ব্যাড টাচ করেন জানি আমি। কাদেরের লেখাপড়ার দৌড় প্রাইমারি গন্ডি পেরোয়নি, ব্যাট টাচ বোঝার মতো ক্ষমতা তার নেই। তাই জিজ্ঞাসা করলো, ও কি বলে এসব? মালিহা বিরক্ত হয়। ছোট ভাবির এই এক সমস্যা, মেয়েরে পাকনা বানিয়ে ফেলছে। এইটুকু মেয়ে কিভাবে ব্যাড টাচ চেনে? আর ওর তো কোনো কিছুই জানার কথা না। হয়তো বড় দুলাভাই ওর হাত ধরায় ব্যথা পেয়েছে, তাই এই কথা বলছে। এসব বালপাকনা কথা বলে বলেই মালিহা এদের মা মেয়েকে পছন্দ করে না। আধুনিক মায়ের আধুনিক মেয়ে, মেয়েদের শুদ্ধ ভাষা শিখায়। এখন কথায় সব ঢং মামাইয়ার, বিরক্তিকর যত সব। দুলাভাইয়ের দিকে তাকিয়ে একগাল হেসে মালিহা বলল, ও ছোট মানুষ, আপনি ধরছেন যে ব্যথা পাইছে সেটাই বলছে। পিয়াসা অবাক দৃষ্টিতে ফুপুর দিকে তাকায়। ফুপু ইচ্ছে করে ব্যাপারটা গোপন করছে? ফুপু কেন ফুপার সাথে এরকম মিষ্টি সুরে কথা বলছে? পিয়াসা বুঝতে পারে ছোট ফুপু কাউকে বলতে চায় না। মা বলেছে অনেক মেয়ে এই ব্যাপারে ভয় পায়, ভয় পেয়ে তারা কাউকে জানায় না। পিয়াসা যাতে কখনো ভয় না পায় এই ব্যাপারে, খারাপ লোকটার সংস্পর্শে যাতে না যায়। ভয় পাবে সে যে এই বাজে কাজ করে। পিয়াসা কি সবাইকে বলে দিবে? বলে দিলে যদি ছোট ফুপু রাগ করে? মালিহা এগিয়ে গিয়ে বলে, চলেন দুলাভাই, দোকান থেকে নাস্তা খেয়ে আসি, তারপর আপনাদের বাড়িতে যাব। না, এখন কোনোখানে যাবি না, ঘরে যা, আমি রুটি বানাই দিতেছি। কাদের বিগলিত হেসে বলল, আম্মা কেন নিষেধ করতেছেন? ও আমার শালি, আদা ঘরালিও তো ও আম্মা। আসুক না আমার সাথে, অসুবিধা নাই তো। জমিরন কি বলবে বুঝতে পারে না। উভয় সংকট তার। এক মেয়ের কুকীর্তি গোপন করতে গেলে অন্য মেয়ের প্রতি অন্যায় করা হবে, আবার লোক জানাজানি হলে নিজের মান সম্মান শেষ হবে। ছোট মেয়েকে বিয়ে দিবেন কিভাবে পরে? মাকে উপেক্ষা করে মালিহা বের হয়ে গেল। পিয়াসা ভাত খেয়ে নিজেদের রুমে গেল। গতকাল দুপুরের পর থেকে আর রুমে আসেনি পিয়াসা। মাকে ছাড়া এই রুমটা কখনোই ভাবতে পারে না পিয়াসা। এই রুমের প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে মায়ের মমতা মিশে আছে। এই রুমের এই ফ্লোরটা মা দিনে 3 বার মুছত। পিয়াসা ফ্লোরে উপর হয়ে শুয়ে পড়ে মায়ের স্পর্শ পাওয়ার লোভে। 2 চোখ ভিজে উঠে পিয়াসার। ঠান্ডা ফ্লোরে শুয়ে আনমনে বলে, কেন চলে গেলে মা? আমার কাছে যে কেউ নেই এখন। তুমি তো জানতে তুমি ছাড়া কেউ আমায় ভালোবাসে না। আমার কথা একটু মনে পড়লো না মা? খানিকক্ষণ কান্না করে পিয়াসা উঠে দাঁড়ায়। স্কুলে যেতে হবে। পিয়াসা এবার 7-এ পড়ে। যদিও ক্লাস শুরু হবে 10টা বাজে, এখন সবে মাত্র 8টা বাজে, তবুও পিয়াসা তৈরি হয় স্কুল ড্রেস পরে। আজকে আগেই গিয়ে বসে থাকবে স্কুলে। বাড়িতে তার ভীষণ যন্ত্রণা হচ্ছে, কিছুতেই থাকতে পারছে না পিয়াসা। এখনো বিশ্বাস হচ্ছে না মা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এটা তো মিথ্যা না। বাড়ি থেকে বের হতেই পাশের বাড়ির রাব্বি পিয়াসাকে ডেকে বলল, কিরে পিয়াসা, তোর মা নাকি ভাগছে তোগো মাস্টারের লগে? পিয়াসা আর রাব্বি এক ক্লাসে পড়ে। রাব্বির কথা শুনে পিয়াসা কিছু না বলে হাঁটতে থাকে। রাব্বি মজা পেয়ে যায়, পাশে পাশে যেতে যেতে বলে, কি খারাপ বেডি তোর মা। আমার মা কইছে এই জন্যই তোর মা সাইজা গুইজা ঘুরতো নাকি মাস্টাররে দেখাইতে। আমার মা কইছে তোর মায়ে নষ্ট বেডি আছিল। পিয়াসার সহ্য হলো না আর মায়ের নামে সব অপবাদ। রাব্বিকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয় পিয়াসা। রাব্বি চিৎকার করে উঠে মাটিতে পড়ে গিয়ে পায়ের থেকে জুতা খুলে রাব্বির 2 গালে ঠাস ঠাস করে মারতে মারতে বলে, আমার মায়ের নামে যদি আর জীবনে একটা কথা বলতে শুনেছি আমি, তাহলে মনে রাখিস তোকে আমি আমাদের ভুলুর ঘরে বেঁধে রাখবো একদম। আমার মা আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তুই তোর মা আমার মায়ের নখের যোগ্য না। তোর মাকে বলে দিস গিয়ে কথাটা। রাব্বি জুতার বাড়ি খেয়ে মাটিতে শুয়ে কান্না করতে থাকে। পিয়াসা জুতা পায়ে দিয়ে আবারও হাঁটতে থাকে। ভীষণ হাঁপাচ্ছে পিয়াসা, মাথায় যেন আগুন ধরে আছে। 10 কদম এগিয়ে গিয়ে পিয়াসা আবারও পিছনে ফিরে তাকায়। রাব্বি এখনো মাটিতে শুয়ে কান্না করছে। পিয়াসা আবারও পেছনে আসে। রাব্বির মুখে একদলা থুতু ছিটিয়ে দেয়। কৃষ্ণচূড়া গাছটার ডালে অসংখ্য পাখি বসে আছে। চিকন চিকন পাতার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে পিয়াসার মুখে পড়ল। এখন টিফিন পিরিয়ড চলছে। পিয়াসা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে। স্কুলের সব বাচ্চারা খাবার খাচ্ছে। এতদিন মা তাকে বাড়ি থেকে নাস্তা বানিয়ে দিত ব্রেকের সময় খাওয়ার জন্য। আজকে তো মা নেই।
পিয়াসাকে খাবার দেওয়ারও কেউ নেই। পিয়াসা টের পেল সে কতটা অসহায় এখন। মাঠের এক পাশে টিউবওয়েল। পিয়াসা উঠে যায়, আজলা ভরে পানি খায়। পেটের মধ্যে মনে হয় একটা রাক্ষস ঢুকেছে। এতদিন খেতে ইচ্ছা করতো না, প্রতিদিনই খাবার ফিরিয়ে নিয়ে যেতে হতো, অথচ এখন ভীষণ খেতে ইচ্ছা করছে, কিন্তু খাবার নেই। রাব্বি তার দুটো বন্ধুকে সাথে নিয়ে পিয়াসার থেকে কিছুটা দূরে দাঁড়ায়। ক্রিকেট ব্যাটার বল নিয়ে পিয়াসা আনমনা হয়ে মাকে ভাবছিল। সেই মুহূর্তে ভীষণ স্পিডে বল এসে পিয়াসার কপালে লাগে। মুহূর্তের জন্য পিয়াসার দু চোখে যেন সর্ষে ফুল ভেসে ওঠে। রাব্বি হেসে বন্ধুদের বলে, আবারও বল, মারবি ওর গায়ে? আমারেও জুতা দিয়ে পিটাইছে, থুতু মারছে, আমিও বদলা নিমু। হাসিব বলে, তুই কোনো চিন্তা করিস না, তোর এই দোষ থাকতে তোর লগে ঝামেলা করে পার পাইব এরকম কেউ নাই। বল কর আবার। রাব্বি খুশি হয়। হাসিবের হাতের নিশানা অব্যর্থ। পিয়াসা কপালে হাত দিয়ে দেখে কপাল ফুলে গেছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে কপালে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পিয়াসা। ভীষণ কান্না পাচ্ছে তার। সে চায় না কাঁদতে, কিছুতেই কাঁদবে না সে। পর মুহূর্তে আরেকটা বল আসে পিয়াসার মাথায় লাগতে চায়। মাথা সরিয়ে ফেলে পিয়াসা দ্রুত গতিতে। এতক্ষণে বুঝতে পারলো এরা ইচ্ছে করে ওকে লক্ষ্য করেই বল মারছে। পিয়াসা বল নিয়ে উঠে দাঁড়ায়। পেটে খিদের আগুন, বুকে যন্ত্রণার আগুন নিয়ে বাঘিনীর মতো এগিয়ে যায় পিয়াসা। সোজা গিয়ে হাসিবের মুখোমুখি দাঁড়ায়। হাসিব কিছু বলার আগে পিয়াসা স্ট্যাম্প তুলে নিয়ে হাসিবের কপালে মারে। হাসিবের মাথা ঘুরে উঠে, ধপ করে অজ্ঞান হয়ে পড়ে যায় হাসিব। রাব্বি ভয়ে চিৎকার করে ওঠে। মুহূর্তে অনেক শিক্ষার্থী ছুটে আসে। রাব্বির চিৎকার শুনে ধরাধরি করে হাসিবকে লাইব্রেরি রুমে নিয়ে শোয়ানো হয়। ডাক্তার ডাকা হয়। পিয়াসা বিরস মুখে বারান্দায় দাঁড়িয়ে থাকে। তার মুখটা ভীষণ তেতো লাগছে, কিছু খেতে ইচ্ছা করছে পিয়াসার। ক্লাসের ঘন্টা পড়ে যায়। টিফিন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর পিয়াসা ক্লাসে চলে যায়। শারমিন ম্যাডাম ক্লাস 7-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেন। টিফিনের পর আজকে শারমিন ম্যাডামের ক্লাস। শারমিন ম্যাডাম স্কুলের সবচেয়ে দজ্জাল আর কুটনি ম্যাডাম। ছেলেমেয়েরা আড়ালে তাকে রিনা খান বলে ডাকে। শারমিন ম্যাডাম ক্লাসে এসে প্রথমে পিয়াসাকে দাঁড় করালেন। পিয়াসা দাঁড়াতেই জিজ্ঞাসা করলেন, কিরে, স্কুলে আসছো কেন? মারপিট করতে আসছো? মাইয়া মানুষ হয়ে পোলাটারে অজ্ঞান করে ফেললি? তুই তো কচি খুকি না? 12 বছরের মাইয়ারে আগে যুগে বিয়ে দিত। তোর তো বিয়ের বয়স হয়ে গেছে। এরকম ডাঙ্কু মেয়ের এই স্কুলে জায়গা হবে না। ম্যাডামের কথা শুনে ক্লাসের সবাই হেসে ওঠে। পিয়াসা চুপ করে রইল। শারমিন ম্যাডাম আবারও বললেন, তোর মাকে বলবি আসতে, আগামীকাল স্কুলে তোরে টিসি দিয়ে দেব। পিয়াসার চোখ জ্বালা করে মায়ের কথা উঠতে। মা আসবে কোথা থেকে? রাব্বি উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে বলে, ম্যাডাম, ওর মা তো নাই, ওদের বাড়ির মাস্টারের লগে পালাই গেছে। এই কথা বলতে ও সকালে আমাকেও পিটাইছে ম্যাডাম। ওর পায়ের জুতা দিয়ে আমারে পিটাইছে, আমার মুখে থুতুও দিছে, আবার হাসিবকেও এই জন্য পিটাইছে। পিয়াসা রাব্বির দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। এই রাব্বিকে সে খুন করে ফেলবে। হারামি বাচ্চা। শারমিন ম্যাডাম অবাক হয়ে পিয়াসার দিকে তাকায়। পিয়াসার দুই চোখ জলজল করছে। চুপ কর বেটা, দুইটা পোলা মিলে একটা মাইয়ার হাতে মাইর খাইলি, শরম করে না? আবার বিচার দেশ? পিয়াসা বস তুই। পিয়াসা বসে পড়ে। আজকে আর পড়ায় মন বসে না পিয়াসার। ক্লাসের সবাই গুজগুজ ফুসফুস শুরু করে পিয়াসাকে নিয়ে। পড়ানোর ফাঁকে ফাঁকে শারমিন ম্যাডাম পিয়াসার দিকে তাকায়। মেয়েটা কেমন শান্ত হয়ে বসে আছে। স্কুল ছুটির পর পিয়াসা বাড়িতে যায়। জমিরন পিয়াসাকে আসতে দেখে ভীষণ বিরক্ত হয়। এই আপত্ত সহজে ঘাট থেকে নামবে বলে মনে হয় না। জমিরনের সাথে কথা না বলে পিয়াসা ঘরে যায়। তার খুব খিদে পেয়েছে। স্কুল ড্রেস চেঞ্জ করে পিয়াসা রান্নাঘরে যায়। পাতিলে ভাত ছাড়া আর কোনো তরকারি নাই। পিয়াসা এসে দাদিকে জিজ্ঞাসা করে, দাদি কিছু রান্না করেন নাই? আমি কি তোর লাইগা রাঁধছি? তোর খাওনের চিন্তা আমি করমু কেন? ক আগে তোর নানির লগে গেলি না কেন তুই? আমি পারমু না তোরে রাইন্দা খাওয়াইতে, ঠিক আছে? পিয়াসা ঘরে ঢুকে যায়। দাদি যখন তরকারি দিবে না তখন আর কি করার। জমিরন এক দৃষ্টিতে তাকায় পিয়াসার দিকে। এই মেয়ের তেজ তো কম না, মার মতো শৈলের প্রতি ইঞ্চি ইঞ্চিতে তেজ সব। এই তেজ ছুটাইতে জমিরনের এই রাতটা লাগবো শুধু। ভুলুর ঘরে নিয়ে চাইরা দিব। পিয়াসা খানিকক্ষণ শুয়ে থাকে। আজকে আর খেলতে যাবে না। খেলতে গেলেই সবাই পিয়াসার মায়ের কথা বলবে। গোসল করে পিয়াসা আজকে নিজের কাপড় নিজেই ধয়। এই প্রথম নিজেকেই ধুতে হচ্ছে। কি আশ্চর্য! মা নেই একদিন হলো, অথচ পিয়াসা মাকে ছাড়াও দিব্যি বেঁচে আছে। অথচ এতদিন তো ভাবতো মাকে ছাড়া বাঁচবে না। জীবন এরকম কেন? সবচেয়ে প্রিয় মানুষকে ছাড়াও বাঁচতে শিখিয়ে দেয়। মানুষ আসলে ঠিকই প্রিয় মানুষকে ছাড়া বাঁচে, শুধু মরে যায় ভেতরে থাকা সুখী মানুষটা। পিয়াসা রাতে পড়তে বসে। জমিরন বাহিরে বসে আছে। মালিহাকে ডেকে বলল, ভুলুরে ঘরে ঢুকা, পিয়াসার রুমে পাঠা। কি ক মা, মইরা যাই যদি? মা মরবো না, আর মরলেও কি কে লইব ওর খোঁজ?
মা নাই, বাপ নাই, আর কে লইব? আমি এই মাইয়ারে আমার সামনে দেখতে চাই না। ওরে দেখলেই আমার ওর মার কথা মনে পড়ে যায়। মায়ের কথা মতো মালিহা ভুলুকে ঘরে ঢুকিয়ে বলে পিয়াসাকে গিয়ে কামড়ে আসতে। পিয়াসা বসে পড়ছিল। দরজার সামনে ঘেউ ঘেউ শব্দ শুনে পিয়াসা পেছনে তাকায়। ভুলু দাঁড়িয়ে আছে। পিয়াসার গলা শুকিয়ে যায় ভয়ে। ঘেউ ঘেউ করতে করতে ভুলু পিয়াসার দিকে যায়। পিয়াসা চিৎকার করে লাফিয়ে বিছানায় উঠে। ভুলুও লাফ দিয়ে বিছানায় উঠতে পিয়াসা লাফ দিয়ে নেমে ছুটে বের হয়ে যায় রুম থেকে। জমিরন খিলখিল করে হাসতে হাসতে বলে, তোর রুমে আইস থেকে ভুলু থাকবো, এই ঘরে তোর জায়গা নাই। আমার বাড়ি থেকে বাইর হইয়া যা। পিয়াসা থম মেরে দাঁড়িয়ে থাকে। সত্যি কি দাদি তাকে তাড়িয়ে দিচ্ছে? ভুলু ঘরের মেন দরজার সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে উঠে আবার। পিয়াসার বুক ভারী ভারী লাগে। পৃথিবীতে তাহলে তার একটা থাকার জায়গাও রইল না আর। পিয়াসার অভিমান গাঢ় হয় মায়ের উপর। তারপর আস্তে আস্তে হেঁটে বের হয়ে যায় ঘর থেকে। আর আসবে না সেই বাড়িতে কোনোদিনও না। কোথায় যাবে পিয়াসা জানে না, শুধু জানে এখানে আর কখনো আসবে না। চারিদিকে মায়াবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সব। খুব জোরে বাতাস ছুটেছে হুট করে। এখন বৈশাখ মাস চলছে। হুটহাট ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে গাছপালা সব যেন ভুতুরে নৃত্য শুরু করেছে। একজন আরেকজনের গায়ে হেলে পড়ছে। বাতাসে শো শো শব্দে পিয়াসার গলা শুকিয়ে আসছে। পিয়াসা বাড়ি থেকে বের হয়েছে অনেকক্ষণ হলো। উদ্দেশ্যহীন হাঁটছে সে। এর মধ্যে কত সময় পার হয়ে গেছে পিয়াসা জানে না। কোথায় এসেছে তাও জানে না। নিজের স্কুল পার হয়ে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে এসেছে। এতক্ষণ ভয় করছিল না, কিন্তু যেই ঝড় শুরু হয়েছে অমনি পিয়াসার গলা শুকিয়ে উঠেছে। কোথায় যাবে এখন এত রাতে? কাউকে চেনে না পিয়াসা। একটা দোকানের সামনে বেঞ্চিতে বসলো পিয়াসা। খিদে পেট জ্বলছে। পিয়াসা বড় করে শ্বাস নিচ্ছে বসে বসে। সকালে পান্তা ভাত খাওয়ার পর এখন পর্যন্ত আর কিছু খাওয়া হয়নি। নিজেকে ভীষণ দুর্বল লাগছে। পেট চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে পিয়াসা। ঝড়ের বেগ আরো বাড়ছে। বাতাসের সাথে ধুলোকণা উড়ে আসছে। পিয়াসা উঠে দাঁড়ায়। এই ঝড়ের ভয়ে যদি সে বসে থাকে তাহলে তার জীবনে যে ঝড় এসেছে তাকে মোকাবেলা করবে কিভাবে? একদিন সবাইকে জবাব দিতে হবে, মাকে, বাবাকে। পিয়াসা কখনোই ক্ষমা করবে না। যারা নিজের জীবনের সুখ খুঁজতে গিয়ে পিয়াসাকে নিক্ষেপ করেছে আস্থা করে, যারা নিজের সুখে থাকার জন্য পিয়াসার কথা ভুলে গেছে, তাদের পিয়াসা কখনোই ক্ষমা করবে না। কিছু দূর যাওয়ার পর পিয়াসা একটা বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায়। আর রাতটা এখানেই থাকবে। সকাল হলে না হয় অজানার উদ্দেশ্যে হাঁটতে থাকবে। ভাগ্য কোথায় নিয়ে তাকে থামায় দেখা যাক। গেটের সাথে হেলান দিয়ে বসতে পিয়াসা টের পায় সে কতটা ক্লান্ত। চোখ বন্ধ করতে ঘুমে তলিয়ে গেল। পিয়াসার সকাল শুরু হলো একরাশ বিস্ময় নিয়ে। চোখ খুলতেই দেখে মুখের উপর শারমিন ম্যাডাম ঝুঁকে আছেন। পিয়াসা চোখ কচলায়। শারমিন ম্যাডাম এখানে আসবে কোথা থেকে? ভালো করে তাকাতে দেখে না ভুল দেখেনি, সত্যি শারমিন ম্যাডাম। শারমিন সুলতানা রাধাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সকালে ঝড়ে গাছপালার ক্ষয়ক্ষতি দেখতে বের হয়েছিলেন। গেট খুলতেই দেখে পিয়াসা হেলান দিয়ে বসে আছে। পিয়াসাকে দেখে শারমিন অবাক হয়। পিয়াসা এখানে কোথা থেকে এলো? পিয়াসার বাম পা থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। মেয়েটা সম্ভবত খেয়াল করেনি। ঘুমন্ত পিয়াসার মুখের দিকে তাকাতে শারমিনের বুকে না পর আগুন জ্বলে ওঠে। পিয়াসার মা তো পিয়াসাকে ফেলে চলে গেছে। শারমিনের কান্না পায়। কেউ পেয়েও মূল্য দেয় না। আর কেউ একটা সন্তানের আশায় বুকে পাথর চাপা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে। পাখির মতো হালকা পিয়াসাকে শারমিন কোলে করে বাড়িতে নিয়ে যায়। পিয়াসার ঘুম ভাঙে তার আরো কিছু সময় পর। শারমিন ম্যাডামকে স্কুলে সবাই অপছন্দ করে। পিয়াসাও পছন্দ করে না। তাই শারমিন ম্যাডামকে দেখে পিয়াসার কিছুটা ভয় লাগে। কিন্তু পিয়াসাকে অবাক করে দিয়ে শারমিন কোমল সুরে বলল, এখানে কিভাবে এলে পিয়াসা? কোথায় যাচ্ছিলে মা? পিয়াসা অবাক হয়। শারমিন ম্যাডাম তাকে মা বলে ডাকছে। উনি এরকম কোমল গলায় কথা বলতে পারেন? পিয়াসার পায়ের দিকে তাকায়। পায়ে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। কি হয়েছে পায়ে? বুঝতে পারে না পিয়াসা। শারমিন আবারও জিজ্ঞাসা করে পিয়াসাকে। পিয়াসা জবাব দেয় না। শারমিন আর চাপাচাপি না করে পিয়াসাকে বেসিনে নিয়ে যায়। একটা নতুন ব্রাশ হাতে দিয়ে দাঁত ব্রাশ করতে বলে শারমিন চলে যায়। পিয়াসা আর চোখে তাকায় চারিদিকে। সে দাঁড়িয়ে আছে একটা বেসিনের সামনে। এরকম চকচকে সাদা এত সুন্দর বেসিন হতে পারে পিয়াসার জানা ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান পিয়াসা। নিজেদের ঘরে ছিল চারিপাশে দেয়ালে উপরে টিন দেওয়া। সেখানে এরকম আভিজাত্য ছিল না। শারমিন ম্যাডামের কোমল সুর পিয়াসার কানে বাজছে। ম্যাডাম এত সুন্দর করে কথা বলতে পারে, কেমন আশ্চর্য লাগছে ব্যাপারটা পিয়াসার কাছে। দাঁত ব্রাশ করে পিয়াসা বেসিনের সামনে দাঁড়িয়ে থাকে। কি করবে এখন? ম্যাডাম তো নেই। এই সুযোগে পালিয়ে যাবে? এদিক ওদিক তাকিয়ে পিয়াসা দৌড় লাগায়। ডাইনিং রুম পার হতেই শারমিন ম্যাডামের ধমক ভেসে আসে পিয়াসার কানে। জমে যায় পিয়াসা। এই তো আগের চেনা ম্যাডাম। এতক্ষণে তাহলে কেন চিনতে পারছিল না পিয়াসা? শারমিন পিয়াসাকে ধমকে নিয়ে আসে। পিয়াসা বাধ্য মেয়ের মতো সোফায় বসে। এক গ্লাস গরম দুধ নিয়ে আসে শারমিন। দুধ খেয়ে পিয়াসার খিদের কথা মনে পড়ে যায়। শারমিন বলল, নে দুধটা খেয়ে নে।
তোকে এত ক্লান্ত লাগছে কেন? কি হয়েছে আমাকে বল সবটা। পিয়াসা ঢোক গিলে কি বলবে ম্যাডামকে সে। ম্যাডাম চোখ রাঙিয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, কথা বলছিস না কেন? বল কি হয়েছে। পিয়াসা চুপ থাকে না, যা যা হয়েছে সবটাই জানায় শারমিনকে। শারমিন হতভম্ব হয়ে যায় শুনে। আনোয়ার চৌধুরী মর্নিং ওয়াক করে ফিরে দেখেন পিয়াসা বসে শারমিনের সাথে কথা বলছে। পিয়াসার পাশে বসে হেসে জিজ্ঞাসা করলেন, হ্যালো পিয়াসা, কেমন আছো এখন? পিয়াসা তাকিয়ে থাকে, জবাব না দিয়ে। আনোয়ার হেসে বলল, আমাকে চিনতে পারোনি তাই না? আমি তোমার ম্যাডামের হাজবেন্ড। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, ভালো আছি। দেখে তো তা মনে হচ্ছে না মা। জানো না বোধ হয় আমি একজন পেডিয়াট্রিশিয়ান, মানে শিশু বিশেষজ্ঞ। পিয়াসা চুপ করে থাকে। শারমিন ভীষণ উত্তেজিত হয়ে যায়। স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি জানো না চৌধুরী, এই মেয়েটার ওপর দিয়ে এই দুদিন কি ঝড় গিয়েছে। এই মেয়েটা আমার স্টুডেন্ট। ওর মা সম্ভবত সংসার জীবনে সুখী হতে না পেরে অন্য কারোর কাছে চলে গেছেন। ওর বাবা ওকে পছন্দ করে না, ও মেয়ে বলে। ওর দাদি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে গতরাতে। মেয়েটা হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। তুমি ভাবতে পারছো ও একটা 12 বছরের শিশু, এই বাচ্চার সাথে ওর দাদি কিভাবে এই অন্যায় করতে পারে? পিয়াসা মুচকি হেসে বলল, দাদির দোষ নেই ম্যাডাম। আমি আসলে সবার কাছে এখন ঝামেলা। মা তো চলেই গেছেন, বাবাও আমায় পছন্দ করে না, নানিও চায় না আমায় নিতে, দাদিও আমাকে পালতে চায় না। আমি সবার জন্য ঝামেলা হয়ে গেছি এখন। শারমিন কেঁদে উঠে স্বামীকে ধরে। আনোয়ার স্ত্রীকে শান্ত করে বলে, তুমি অস্থির হইও না শারমিন, সবকিছুর সলিউশন আছে। আল্লাহ আমাদের একটা সন্তান দেয়নি, অথচ ওরা সন্তান পেয়েও ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে আমি কোথাও যেতে দিব না, আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়েছে। তাই হবে শারমিন, আমরা আইনগত ব্যবস্থা নিয়ে পিয়াসাকে আমাদের মেয়ে করে আনবো। ও আমাদের মেয়ে হয়ে বড় হবে। শারমিন চোখ মুছে পিয়াসার দিকে তাকিয়ে বলল, তুই আমার মেয়ে হবি পিয়াসা? আমার মেয়ে? আমার কোনো সন্তান নেই, তোরও বাবা মা নেই, তুই আমার সন্তান হবি মা, আমাকে মা বলে ডাকবি। পিয়াসা কি বলবে বুঝতে পারছে না। আনোয়ার চৌধুরী সকল কাগজপত্র রেডি করে আইনি প্রক্রিয়া মেনে পিয়াসাকে দত্তক নিলেন। পিয়াসা যেন একটা ঘোরের মধ্যে আছে। শারমিন পিয়াসাকে যত্ন করে চুল বেঁধে দিল, নিজ হাতে খাইয়ে দিল। শারমিন ম্যাডামের এই রূপ পিয়াসার কাছে সম্পূর্ণ অজানা ছিল। সবসময় জানতো শারমিন ম্যাডামের মতো জঘন্য মানুষ আর নেই। উপরের রূপ দেখেই মানুষকে জাজ করতে নেই। কিছু মানুষ থাকে ভীষণ দুর্বোধ্য, তাদের বুঝতে পারা ভীষণ দুরূহ। পিয়াসা ভীষণ লজ্জিত হচ্ছে ম্যাডামকে এত খারাপ মনে করার জন্যে। শারমিন ম্যাডামের বাসায় পিয়াসার আজকে তৃতীয় দিন। আনোয়ার চৌধুরী কল দিলেন বিকেলে। পিয়াসাকে ফোনটা এনে দিয়ে শারমিন বলল, তোর বাবা কল করেছে, নে তোর সাথে কথা বলবে। পিয়াসার দুই চোখ ভিজে উঠতে চায়। বহু কষ্টে পিয়াসা নিজেকে সামলায়। সে তো প্রতিজ্ঞা করেছে কাঁদবে না, তাই চোখে জল আসতে দিল না, কিন্তু মনটা কেমন পুড়তে লাগলো। তার আসল বাবা কখনোই কল করে তার সাথে কথা বলতে চায়নি। পিয়াসা জন্মের পর আর তিনি দেশেই আসেননি। পিয়াসা জানে না বাবার মুখটা দেখতে কেমন হয়, বাবার আদর কেমন হয় পিয়াসা জানে না। তাই আজ আনোয়ার চৌধুরী তার সাথে কথা বলতে চাওয়ায় পিয়াসার কেমন যেন লাগলো। পিয়াসা এখনো ওনাদেরকে বাবা মা বলে ডাকতে পারছে না, কেন জানি তার জিভে আটকে যায়, জড়তার জন্য বলতে পারে না। কিন্তু এবার পিয়াসা নিজের মনকে ধমকায়, জন্ম দিলেই কি বাবা মা হওয়া যায়? তাহলে কেন বাবা তাকে মানতে পারছে না? কেন মা নিজের সুখের সন্ধানে পালিয়ে গেল তাকে রেখে? কাপা কাপা গলায় পিয়াসা বলল, হ্যালো বাবা। মুহূর্তে আনোয়ার চৌধুরীর দুই চোখ ভিজে ওঠে। বিবাহিত জীবনের 22 বছর অতিবাহিত হয়ে গেছে তার। বাবা ডাক শোনার সৌভাগ্য হয়নি তার। না তার কোনো সমস্যা আছে, না শারমিনের। চেন্নাই, মুম্বাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সর্বশেষ আমেরিকা, কোথায় যাননি চিকিৎসা করতে? যেখানে গেছেন সবখানে সব রিপোর্ট পজিটিভ আসে। আল্লাহ যে দিন চাইবেন সেদিনই হবে, এটুকুই বলেছে সবখানে সব ডাক্তার। আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ত্যাগ করেছেন তিনি। এরপর সবাই তাকে আর শারমিনকে করে বলতে এক মুহূর্ত ভাবত না। নিজের জন্য তার কষ্ট যতটা হতো তার চাইতে হাজারো গুণ বেশি হতো শারমিনের জন্য। 22 বছর পর তাকে কেউ বাবা বলে ডাকলো। আনোয়ার চৌধুরীর কলিজা যেন শতগুণ বড় হয়ে গেল। নিজেকে মনে হতে লাগলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার একটা মেয়ে আছে, এখন তাকে বাবা বলে ডাকার মতো একটা মানুষ আছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আকুল গলায় আনোয়ার চৌধুরী বললেন, মা গো, আবার আমাকে বাবা বলো না মা। পিয়াসা একদমে বলতে লাগলো, বাবা 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 বাবা। আনোয়ার চৌধুরী বললেন, আমি বাসায় আসছি মা, এক্ষুনি আমি আমার মায়ের কাছে চলে আসছি।
শারমিনের 2 চোখ টলমল করছে। এত সুখ আগে তো পাননি। বুকের ভেতরে খুশির জোয়ার এসেছে যেন। এই পৃথিবীটাকে এত বেশি সুন্দর লাগছে কেন আজ? নিজেকে মনে হচ্ছে পরিপূর্ণ একেবারে। 15 মিনিট পর আনোয়ার চৌধুরী এসে হাজির। পিয়াসা সোফায় বসে পেয়ারা খাচ্ছে। আনোয়ার চৌধুরী এগিয়ে এসে মেয়ের পায়ের সামনে লুটিয়ে বসে বললেন, আমাকে আবার একটু বাবা বলে ডাক মা। পিয়াসা হেসে বলল, বাবা 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 বাবা। আনোয়ার চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরেন। তার 2 চোখের অশ্রু জোয়ার এসেছে। মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, তুই আমার মা, আমার মেয়ে না হয়ে শুধু আমার মাও তুই। তুই তোর এই বাবা মাকে ছেড়ে কখনো যাস না মা। আল্লাহ নিজে তোকে আমাদের জন্য পাঠিয়েছেন, শেষ নিঃশ্বাস যাতে আমরা তোর কোলে ত্যাগ করতে পারি। তুই সে পর্যন্ত আমাদের মেয়ে হয়ে থাকিস। বাবা, আমি এর আগে কখনো মন ভরে বাবা বলে ডাকতে পারিনি। আমি মেয়ে বলে আমাকে বাবা বলে ডাকার অনুমতি দেওয়া হয়নি। তুমি আমার মাথার উপর বটগাছের ছায়া হয়ে থেকো বাবা। আমিও প্রমাণ করে দিব বাবা, মায়ের ভালোবাসার সাপোর্ট থাকলে মেয়েরাও ছেলেদের থেকে কম যায় না। যারা আমাকে ছেড়ে গেছে তাদের কথা আমি এই জীবনে আর দ্বিতীয়বার ভাবতে চাই না। তোমরা আমার বাবা মা, আজীবন তোমরাই আমার থাকবে। শারমিন আঁচল মুখে দিয়ে কাঁদছে। সৃষ্টিকর্তা বুঝি এই মেয়েটাকে তার জন্য পাঠাবেন বলেই তাকে সন্তান দেননি। এই যে আজকে সে মাতৃত্বের স্বাদ পাচ্ছে। সন্তান বাবা মা বলে ডাকলে বুঝি এরকমই স্বর্গীয় আনন্দ হয়। চলো শারমিন, মেয়েকে নিয়ে আজকে একটু বের হই, মেয়েটাকে ঘুরিয়ে আনি। পিয়াসাকে নিয়ে বাবা মা বের হলেন। প্রথমে শিশু পার্ক যাওয়া হলো। পিয়াসা অবাক হয়ে দেখছে এত এত রাইডস থাকতে পারে। পিয়াসার জানা ছিল না। বাবা মায়ের সাথে পিয়াসা অনেক রাইডসে উঠে। নাগরদোলায় ওঠার পর পিয়াসা ভীষণ ভয় পায়। নাগরদোলার একেবারে উপরে ওঠার পর ভয়ে পিয়াসা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। আনোয়ার চৌধুরী মেয়ের হাত ধরে বলল, বাবা পাশে আছে মা। জীবনে সব ঝড়ঝাপটা, আপস অ্যান্ড ডাউন, এই পৃথিবীতে কেউ না থাকলে বাবা তোমার পাশে থাকবে মা। তুমি যখনই ভয় পাবে বাবাকে স্মরণ করো। যেখানেই থাকি বাবা ঠিক তোমার কাছে হাজির হব। তুমি এখন বাবা মায়ের ফার্স্ট প্রায়োরিটি। পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বসে। শারমিন আর চোখে তাকিয়ে স্বামীর উচ্ছ্বাস দেখতে থাকে। এই মানুষটার ভেতরে যে সন্তানের জন্য এত মায়া ভালোবাসা লুকিয়েছিল শারমিন কখনোই টের পায়নি। সবসময় সন্তানের কথা উঠলেই নির্লিপ্ত থাকতো। অথচ আজ মেয়েকে পেয়ে তার বাঁধভাঙা আনন্দ দেখে শারমিনের মনটা ঠান্ডা হয়ে যায়। দুজনে মিলে শপিং কমপ্লেক্সে আসে মেয়ের জন্য কেনাকাটা করতে। পিয়াসা তাকিয়ে দেখতে থাকে। বাবা শুধু প্যাক করছে সব। কতগুলো কিনবে বাবা? এত জামা দিয়ে পিয়াসা কি করবে? শারমিন হাসে মুচকি মুচকি। রাতে রেস্টুরেন্টে খাবার খায় 3 জন মিলে। পিয়াসা জানে না এত আদর ওর ভাগ্যে লেখা ছিল। আল্লাহ চাইলে সবকিছুই পারেন। জমিরন ঘরের সামনে সিঁড়িতে বসে আছে। মালিহা ঘরে নেই। সন্ধ্যায় বের হয়েছে, এখনো ফেরেনি। জমিরন ভয় পায়। শেষ পর্যন্ত কি রক্ষা পাবেন তিনি? সাবিহা এলো ছুটতে ছুটতে, চিৎকার করে মাকে ডেকে বলল, মা, মালিহা কই? জমিরনের গলা শুকিয়ে যায়। সাবিহা মালিহার কথা জিজ্ঞেস করছে কেন? কিছু জানতে পারলো নাকি? মালিহারে খোঁজ খরচ কেন? কি হইছে? ওরে তো সন্ধ্যাবেলায় যাইতে বসে আমাকে বাড়িতে। আপনাকে জামাই কইলেও তিনি নিজেই আসে মালিহারে নিয়ে যাইবেন। এখন দেখেন না, রাইতের 8টা বাজে, এখনো ঘরে আসেন নাই তিনি। জমিরনের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আল্লাহ তার কোন পরীক্ষা নিচ্ছেন, কি বলবেন এবার? সাবিহার যদি সন্দেহ হয়, মালিহা তো তার কোনো কথা শুনছে না, কিছুতেই তাকে মানাতে পারে না। জমিরন বাধ্য হয়ে এখন লাগাম ছেড়ে দিয়েছেন। কিন্তু এখন কি হবে? জমিরন গলা খাকারি দিয়ে বলল, মালিহারে তো আমি বাজারে পাঠাইছি কাদেরের লগে। ঘরে বাজার নাই। কাদেররে কইলাম আমার একটু সদাই করে দিতে। তোর বোন কেমন জানোস না, দুলাবাইয়ের লগে বাজারে যাইব বইলা নাচতে শুরু করেছে। আর দুলাবাইও এমন মানুষ, শালিরের নিজের বোন মনে করে। এমন ভালা মানুষ হয় না। আমার কপাল ভালা, তোর লাইগা এরকম জামাই পাইছি, একেবারে নিজের পোলার মতো। সাবিহা শুনে আনন্দিত হয়। প্রতিটা স্ত্রীরই গর্ব হয় যখন তার নিজের বাবা মা তার স্বামীর প্রশংসা করে। নিজেকে তখন ভীষণ ভাগ্যবতী মনে হয়। আচ্ছা মা, আমি যাই এখন। জমিরন মেয়েকে বসতে বলার সাহস পায় না। সাবিহা চলে যেতে জমিরন বড় করে নিঃশ্বাস ফেলে। কিন্তু কতদিন এসব চাপা থাকবে? যেদিন সাবিহা জানবে সেদিন কি হবে? সকাল থেকেই তুমুল বর্ষণ হচ্ছে। এরকম বৃষ্টি মুখর দিনে সবাই কিছুটা নস্টালজিক হয়ে যায়। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। চারিদিকে কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। সব নিস্তব্ধতাকে ছাপিয়ে যায় মেঘের তীব্র গর্জন। চারিদিকে গাছপালা কেমন জীবন্ত হয়ে উঠছে বৃষ্টির স্পর্শে। নির্জন বসে আছে বারান্দায় একটা চেয়ার নিয়ে। কানে হেডফোনে গান বাজছে। পাগলা হাওয়ার
বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঝুনিখালা এলো গোমরা মুখে একটা খিচুড়ির প্লেট নিয়ে ধপ করে নির্জনের কোলে রাখলো। গরম স্টিলের থালার ছ্যাঁকা লাগতে নির্জন লাফিয়ে ওঠে। ঝুনিখালা বিরক্ত হয়ে বলল, শৈল তো যেন মোমের তরি, একটুখানি গরমে লাভ ঝাপ দেয়। ভেড়া মানুষের এরকম কুয়ারা কেমনে করে? নির্জন চোখ পাকিয়ে বলল, খালা কি করছো কি তুমি? আর একটুর জন্য আমার শরীর পড়ে যেত। ঝুনিখালা চোখে জল এনে পড়লেন, হ বাপ, শৈল তো তোমাগো আছে, আমাগো তো নাই। আমি তো তোমাগো বাইত কাম করানোর লেগে আমার শরীরও নাই, মনও নাই। নির্জন বুঝতে পারে আজকে ঝুনিখালার মন ভালো নেই, তাই শান্ত হয়ে বলল, কি হইছে খালা? কি আর হইব, বড় বাবিরে কইলাম, বাবি একটু গরু গোস্ত দিয়া ভুনা খিচুড়ি করেন, এ 20 দিনে খাইতে জুইত লাগবো। উনি কি রাঁধছে? এ পেঁপে, আলু, গাজর, টমেটো দিয়া লেটকা খিচুড়ি রাঁধছে। এসব কি আমি খাই মামু? আপনি কন? নির্জন হেসে উঠে, খালা, গরুর মাংস শরীরের জন্য ক্ষতিকর, তুমি জানো না? এই সবজি তো শরীরের জন্য উপকারী। ঝুনিখালা মুখটা ঝামটা দিয়ে বলল, হ বাপ, আমাগো গরিবে শৈলে লগে তোমাগো শৈলে তুলনা করতে যাইও না। গরিবের শৈলের মধ্যে মুহের টেস্টে আগে, মুহে যেটা টেস্ট লাগবো আমরা ওইটাই খাই। আল্লাহ গরিব করে দুনিয়াতে পাঠাইছে, ভালো মন্দ তো পাই না, তারই মধ্যে শৈল নিয়ে এত ভাবাবে আমি নাই। মুহে যেটা টেস্ট লাগবো ওইটাই আমাগো শৈলের উপকারী। আচ্ছা ঠিক আছে খালা, তুমি যা বোঝো তাই করো, আমাকে খেতে দাও। মামা, আমারে একটা গরু গোস্তের খিচুড়ি আইনা খাওয়ান তো। ওই যে আপনারা অর্ডার করেন অনলাইনে না কোনখানে, বাইতে আইনা দিয়া যায়। আমি গরিব খালা, পকেটে টাকা নাই। ঝুনিখালা নিরীহ মুখ করে বলল, আচ্ছা না খাওয়াইলে নাই। আমি যাই, বড় বাবির যাইয়া কই, গতকাল ছোট ভাইজানের প্যান্টের পকেট থেকে সিগারেট পাইছি, খবরটা হনো দেওয়া হয় নাই। নির্জন বিষম খেলো, সর্বনাশের মাথায় বাড়ি। কি বলে খালা এসব? তড়িঘড়ি করে বলল, খালা, বিফ খিচুড়ি খাবা নাকি মাটন? না মামু, বিফ টিপ না, আমি গরু গোস্তের খিচুড়ি খামু। নির্জন বাধ্য ছেলের মতো ফুড পান্ডাতে অর্ডার করে দেয়। ঝুনিখালা হাসি মুখে বিদায় নেয়। নির্জন হাফ ছেড়ে বাঁচে যেন। ঝুনিখালার মুখ খোলা মানেই পারমাণবিক বোমার বিস্ফোরণ হওয়া। এই মানুষকে খেপানো আর সারের সামনে লাল কাপড় ধরা একই জিনিস। নির্জন কোনো রিস্ক নিতে চায় না। কোনো মতে যদি আব্বা বা জেঠুর কানে যায় তাহলে নির্জনের দফা রফা হয়ে যাবে। খিচুড়ি এলে নির্জন ঝুনিকে ডেকে দেয়। ঝুনির খালা একগাল হেসে বলল, বড় মামু, একটা সিক্রেট কথা জানি মামা, কমু আপনারে। আপনারে আমার গরু গোস্তের খিচুড়ি খাওয়াইতাছেন, আপনারে কনই যায় কথা খানা। নির্জন আতকে উঠে বলল, মাপ চাই খালা, দোয়া চাই, আমার এত বড় উপকার তুমি কইরো না, তুমি এখন যাও খালা। ঝুনিখালা বিরক্ত হয়ে বলল, এই খবর বড় ভাবি, ছোট ভাবি, আপনার দাদি, নয়তো আপনার ওই কুটনি ফুফি কেউ যদি একবার জানতে পারে তাহলে এই সুনিরে 10,000 টিয়া দিব বকশিস, বুঝলেন? অথচ আপনারে দাম দিলাম না, জানগা গরিবে 10,000 টিয়া যা 10 টিয়াও তা, আপনারে আমার 1,000 টিয়া দিয়েন। খালা যাইতে বলছে না তোমারে আমি? ঝুনিখালা মুখ কালো করে চলে গেল। উপরের ঘরে চাচির ঘরে সবাই মিলে খিচুড়ি খাচ্ছে। ঝুনিখালা নিজের খিচুড়িটা একটা প্লেটে সাজিয়ে নিয়ে উপরে গেল। মহুয়া বেগমের ঘরটা ছোটখাটো একটা ফুটবল মাঠের মতো। বিশাল বড় একটা রুম তার। মহুয়া বেগমের 2 ছেলে 2 মেয়ে, সবাইকে নিয়ে বিশাল বড় বাড়িটাতেই থাকেন তিনি। এই বাড়িটি বিশাল জায়গা নিয়ে করা হয়েছে ঢাকার বকশীবাজার রোডে। চারিদিকে দালান, মাঝখানে ছোট উঠানের মতন। এত বড় বাড়িতে গ্রাম থেকে সারা বছরই আত্মীয় স্বজন এসে থাকেন। ছোটখাটো একটা ধর্মশালা যেন। সারা বছরই অতিথি চেনে পরিচিত মানুষে গমগমে হয়ে থাকে। মহুয়া বেগমের শ্বশুর নাজিমুদ্দিন তালুকদার এই বিশাল বাড়িটি তৈরি করেছেন। সেই আমলে জমিদার ছিলেন নাজিমুদ্দিন তালুকদারের বাবা। নাজিমুদ্দিন তালুকদারের একটাই ছেলে হয় মহুয়া বেগমের স্বামী আজিমুদ্দিন। আজিমুদ্দিনের 2 ছেলে সিরাজুল ইসলাম ছক্কা আর মিরাজুল ইসলাম পাইঞ্জা। ছেলেদের ডাকনাম নিয়ে মহুয়া বেগমের মনে একসময় ক্ষোভ ছিল। তার শ্বশুর নাতিদেরই হাস্যকর ডাকনাম দিয়েছেন, যদিও সেসব ক্ষোভ এখন আর নেই। ছেলেরা দুজনেই বিশাল চাকরি করে। মহুয়া বেগমের সংসারের সবখানে সুখের ছড়াছড়ি। মহুয়া বেগম খিচুড়ি খাচ্ছেন আর ফ্লোরে বসে থাকা সবাইকে দেখছেন। দিন দিন বয়স যত বাড়ছে তত ইচ্ছে করছে আরো লোকজন এনে বাড়ি ভরিয়ে ফেলতে। মানুষজনের উপস্থিত মহুয়া বেগমকে খুশি করে। ফ্লোরে বসে আছে নাতি নাতনিরা, সবাই বসে চার্লি চ্যাপলিন দেখছেন।
ঝুনি খালা এসে রিমোট নিয়ে বলল, এইসব সাদা কালো ছবি মাইনছে দেহে সাসি দেহি স্টার জলসা সারেন নাটক দেখমু। আয় হায় রে দীপা, তার হারানো মাইয়াটার সন্ধান পাই বাইচা টান টান উত্তেজনা আইস। মহুয়া বেগম রিমোট হাতে নিয়ে স্টার জলসা চ্যানেল আনলেন। নাতি নাতনি সবাই মুখ কালো করে বলল, দাদি আমরা সবাই চার্লি চ্যাপলিন দেখব। মহুয়া বেগম বললেন। সবাই গাইগুই করলেও কেউ উঠে গেল না। ঝুনি খালা আরাম করে পা ছড়িয়ে বসে পিঙ্কিকে বললেন, পিঙ্কি প্লিজে আমি একটা মজরা খাইছি, একটু খাই আইনা দিবি? গরু গুস্তে খিচুড়ির লগে মজা না হইলে ঠিক জমে না। পিঙ্কি মুখ বেজার করে উঠে গেল। না এনে দিলে ঝুনু খালা হয়তো বলে দিবে মাকে নতুন স্কুল ড্রেসের সাদা সালোয়ারে তার কালো কলম কালি ছড়িয়ে নষ্ট করে দিয়েছে। ঝুনি খালা দেখে ফেলেছে। ঝুনি খালা বলেছে তার কাছে এসবের ঔষধ আছে, উনি ধুয়ে একেবারেই নতুন করে দিবেন। তাই পিঙ্কি খালাকে চটালো না। ঝুনি খালা আরাম করে খিচুড়ি আর মোজো খেতে খেতে সিরিয়াল দেখতে লাগলো। একটু পর শোনা গেল দাদি আর ঝুনি খালা দুজনে ফুপিয়ে কাঁদছে। পিঙ্কি তার অন্যান্য কাজিনদের দিকে তাকায়। এরা দুইজন যে কবে ঠিক হবে আল্লাহ জানেন। সিরিয়াল মুভি দেখে হাসতে হাসতে কখনো গড়িয়ে পড়ে, কখনো হাপুস নয়নে কাঁদে, আবার দেখা কখনো ঝুনি খালা বাংলা ওয়াচ করে। সিরাজুল ইসলাম ছক্কা একজন স্যান্ডো গেঞ্জি পরে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন। তার হাতে একটা পুরনো দিনের রেডিও। আজকে অফিসে যাবেন না। তার সামনে ধোয়া ওঠা গরম খিচুড়ি, সাথে জলপাইয়ের আচারের বয়াম রাখা। জলপাই আচার থেকে সরাসরি কড়া ঘ্রাণ আসছে। ছক্কা সাহেবের এই আচারটা ভীষণ পছন্দ। তার গিন্নি জলপাইয়ের সিজনে বেশি করে আচার করে রাখেন। ভাত, খিচুড়ি, বিরিয়ানি সবকিছুতেই তিনি আচার খান। তার ছোট ভাই মিরাজুল ইসলাম কালো গাউনটা গায়ে চাপিয়ে গলায় সাদা ব্যান্ড কলারটা ঠিক করতে করতে ছুটছে। আজকে ভীষণ বৃষ্টি, তবুও তাকে কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টের একজন দুদে উকিল তিনি। আজকে তার একটা মামলা শুনানি আছে। বড় ভাইকে আয়েশ করে বসে থাকতে দেখে পাঞ্জা বলল, দিন তোমারই ভাইজান, কেমন আরাম করে দিন কাটাও। শালার ওকালতে না পড়িয়া তোমার লাইন ধরলেই ভালো হতো। সচিব হইতে পারতাম যদি তোমার মতো। উৎফুল্ল হয়ে সিরাজুল ইসলাম বললেন, তা মন্দ বলিসনি, খেয়েছিস? না ভাই, খাওয়ার সময় আর কই। রাতে কেস স্টাডি করতে করতে 3টা বেজে গেছে। বৃষ্টিতে ঘুমটা এত ভালো হয়েছে যে উঠে দেখি অনেক দেরি হয়ে গেছে। এখন বের হতে হবে। আরাম করে খাওয়া আমার কপালে নাই। আচ্ছা যা, সাবধানে যাস। ছোট ভাই বের হয়ে যেতে সিরাজ সাহেব মোবাইল হাতে নেন। ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আসে সামনে। একজন পেডিয়াট্রিশিয়ানের একটা শর্ট ভিডিও সামনে আসে। সিরাজ সাহেব উত্তেজিত হয়ে ওঠেন। আনোয়ার, স্কুল লাইফের বন্ধু আনোয়ার। 15 বছর আগে শেষবার দেখা হয়েছিল। এরপর এক প্রকার ভুলেই গেছেন। আজ হঠাৎ আনোয়ারের ভিডিও সামনে আসতে সিরাজুল ইসলাম পুরনো স্মৃতির রাজ্যে হারিয়ে গেলেন। বড় মেয়ে বৈশাখী জন্মের পর 3 বছর পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা আনোয়ার করেছিল, সম্পূর্ণ ফ্রিতে। কোনোদিন তিনি ভিজিট দিতে পারেননি। উল্টা আনোয়ারের গালাগাল শুনতেন টাকার কথা আসলে। এরপর আনোয়ার স্থায়ীভাবে গ্রামে চলে গেল, আর যোগাযোগও হারিয়ে গেল। আজ বহু বছর পর আনোয়ারকে দেখে সিরাজুল ইসলাম নিজের স্ত্রী রজনীকে ডাকলেন। রজনী রান্নাঘরে দুপুরে রান্না বসিয়েছে। প্রায় 20 থেকে 25 জন মানুষের জন্য রান্না করতে হচ্ছে। বাড়ি নাকি হোটেল রজনী ভেবে পায় না। সিরাজুল ইসলামের 2 মেয়ে বৈশাখী, বর্ষার 1 ছেলে আষাঢ়। তার ভাই মিরাজুল ইসলামের আবার 2 ছেলে 2 মেয়ে, নির্জন, নীরব, রিঙ্কি, পিঙ্কি। বড় ননদ শিরিন আর ছোট ননদ তারিন। তারিন থাকে স্বামীর সাথে অস্ট্রেলিয়া, কিন্তু শিরিন নিজের 3 মেয়ে নীরা, মীরা, মিনিকে নিয়ে এখানেই থাকে। শিরিনের স্বামী রবিউল থাকে দুবাই। নিজের ছেলে মেয়ে, দেবর, ননদদের সবাই মিলে সদস্য সংখ্যা ঝুনিকে নিয়ে 17 থেকে 18 জন। এর মধ্যে আবার গ্রাম থেকে আসা অতিথি আছেন 4 জন। বাড়ির কেয়ারটেকার আছে। রজনী মাথার আগুন জ্বলছে যেন। 91 পরিবারের ঠেলায় পড়ে নিজের জীবন কেটে গেল রান্নাঘরে হাঁড়ি পাতিলের সাথে যুদ্ধ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা রজনীগন্ধা জীবন কিনা একটা 91 পরিবারের রান্নাবান্নার কাজেই আটকে গেল। অথচ রজনী ম্যাথে অনার্স মাস্টার শেষ করেছিল। বাবা মায়ের কত স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে, কিন্তু বনেদি পরিবারে বিয়ে হয়ে এসে জীবনের সব শখ স্বপ্ন তাকে জলাঞ্জলি দিতে হয়েছে। সিরাজুল ইসলাম তখনও চেঁচিয়ে ডাকছেন স্ত্রীকে। রজনীর ইচ্ছে করলো রান্না করার হাতা দিয়ে পিটিয়ে ছক্কা মিয়ার মাথা ফাটিয়ে দেয়। একটা মেরুদণ্ডহীন লোকের সংসারে এসে তার জীবন একেবারে ধ্বংস হয়ে গেল, যে কিনা নিজের স্ত্রী চাকরি করার কথা শক্ত গলায় বলতে পারেনি মায়ের সামনে, যে কিনা এত বছরেও স্ত্রীকে একটা সংসার দিতে পারেনি, যে কিনা পারেনি স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যেতে আলাদা করে। সব সময় গোষ্ঠী শুদ্ধ কাঁধে নিয়ে ঘুরতে হয়েছে।
সে নাকি আবার সচিব। ঝাঁটা মারে রজনী সচিবের মুখে। জীবনের অর্ধেক তো শেষ হয়ে গেল। কোমরের শাড়ির আঁচিল গুজে রজনী বের হলো রান্নাঘর থেকে। সিরাজুল ইসলাম গুনগুন করে গান গাইছে। ভীষণ ফুর্তিতে আছে লোকটা। স্ত্রীকে দেখে জোরে গাইতে লাগলেন। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘের ঢাকা চাঁদের মতো জ্যোৎস্না ঝরিয়ে যাই। রজনী মুখ অন্ধকার করে বলল, কি সমস্যা? সারের মতো এরকম চেঁচানোর মানে কি? আরে চেঁচাচ্ছি কই, গান গাইলাম তোমাকে নিয়ে একটা। খুশি হওনি? না, খুশি হয়নি। এসব নাটক করবা না আমার সাথে তুমি। সিরাজুল ইসলাম স্ত্রীর গরমাক্ত মুখের দিকে তাকিয়ে বললেন, রান্না শেষ করো, আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। রজনী ভীষণ বিরক্ত হয় সব আদিক্ষেতা দেখে। এখন বুড়োকালে লং ড্রাইভে যাবে সে। বয়সকালে স্বামীর সাথে একটু নদীর পাড়ে বসে বাদাম খেতেও পারেনি। রজনী যেতে যেতে বলল, আমি কোথাও যাব না। এই সংসারে এসেছি দাসী হিসেবে, দাসী ভিত্তিক করে জীবন শেষ হলে বের হবে সংসার থেকে, তার আগে না। স্ত্রীর অভিমান অভিযোগ সবই সিরাজ সাহেব বোঝেন, কিন্তু স্ত্রীর কথা মতো আলাদা সংসার করার মতো মানুষ তিনি না। তবুও স্ত্রীকে চটালেন না। এদিক ওদিক তাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ সুগন্ধা, অনুরোধ করছি, আমাকে নিরাশ করো না, তোমারও ভালো লাগবে। রজনী রাগ করতে গিয়েও করলেন না। সংসারের দায়িত্ব থেকে একদিন ছুটি বের করে নিজের জন্য একটু সময় কখনো পাননি। এই মনে কত শত অভিমান অভিযোগ জমে আছে। এই মানুষটা কখনো বুঝেনি, না বুঝেছে নিজের একমাত্র ছেলেটা। রজনী হাতের হাতা নামিয়ে রেখে 2 তলায় নিজের ঘরে গেল। পরনের শাড়ি বদলে একটা গোলাপি সুতির শাড়ি পরে নিল। কতদিন পর আসতে বসেছে। লম্বা কালো চুলে আজ সাদা আভা পড়তে শুরু করেছে। 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, এবার ছেলেটাকে বিয়ে করিয়ে তিনি ঝাড়া হাত পা হবেন। এরপর এই সংসারের দায়িত্ব বউয়ের কাঁধে তুলে দিবেন তিনি ও মহুয়া বেগমের হাতে। নিজের গাড়ি বের করে সিরাজ সাহেব নিজেই ড্রাইভিং করছেন আজকে। রজনী জানতে চাইল না কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে না, বরং স্বস্তি পাচ্ছে। কিছু সময়ের জন্য তো সব দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছে। 3 ঘন্টা ড্রাইভিং করে গাড়ি এসে দাঁড়ায় মেডিল্যাব হাসপাতালের সামনে। রজনী অবাক হয়, এই লোক স্ত্রীকে নিয়ে হাসপাতালে ঘুরতে এসেছে। এই লোক কি এ জন্ম ঠিক হবে না? জেলা সদরের এই হাসপাতালে আনোয়ার চৌধুরীর চেম্বার। সিরাজুল ইসলাম স্ত্রীর হাত ধরে ভেতরে গেলেন। কম্পাউন্ডারকে বললেন, আনোয়ার ডাক্তারকে ডেকে দিন তো, বলুন তার ফ্রেন্ড এসেছে। কম্পাউন্ডার হোমরা চোমরা চেহারার আভিজাত্যপূর্ণ চলনভঙ্গি দেখে বুঝে গেল এই লোক সাধারণ লোক না। তাই দেরি না করে আনোয়ার চৌধুরীকে ডাকতে গেল। আনোয়ার চৌধুরী গলায় স্টেথিস্কোপ ঝুলিয়ে বাহিরে বের হলেন। তারপর ছক্কাকে দেখে ভীষণ হতবাক হলেন। ছুটে এসে জড়িয়ে ধরেন বন্ধুকে। 15 বছর পর দেখা হয়েও একে অন্যের প্রতি টান কমেনি। রজনী নিজেও ভীষণ খুশি হলো। তার মানে শারমিনের সাথে দেখা হবে। শারমিন তার বান্ধবী ছিল। আনোয়ার চৌধুরী আর দেরি না করে বন্ধু আর বন্ধু পত্নীকে নিয়ে বাড়ির পথ ধরলেন। এর মধ্যে কল করে শারমিনকে টুক করে ইনফর্ম করে দিলেন, এ যেন এক মিলন মেলা। শারমিন রজনীকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। 2 বান্ধবী একে অন্যের গলা জড়িয়ে ধরে আকুল নয়নে কাঁদতে লাগলো। পিয়াসা মাকে কাঁদতে দেখে ব্যস্ত হয়ে এগিয়ে আসে। শারমিন চোখ মুছে বান্ধবীকে বলে, আমার একমাত্র মেয়ে চৌধুরী পিয়াসা বিনতে আনোয়ার, আর এ আমার বান্ধবী রে মা, তোর খালামণি হবে। রজনী ভালো করে পিয়াসাকে পর্যবেক্ষণ করে, তারপর বুকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছো মা? পিয়াসা কোমল গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন খালামণি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। একটা বৃষ্টিমুখর দিন কেটে গেল গল্প আর আড্ডায়। রজনী ভীষণ আনন্দিত। সিরাজুল ইসলামের উপর জমে থাকা অভিমান একটু হালকা হয়েছে খুশিতে। কত শত গল্প আর হাসি। পিয়াসা মায়ের কোলে শুয়ে মায়ের হাসি শুনছে। মা কেমন ঝলমলে সূর্যের মতো লাগছে। ভীষণ আনন্দিত মা। কিছু সময় পর শারমিন জিজ্ঞাসা করলো, তুই করছিস কি? কোন প্রফেশনে আছিস? মুহূর্তে রজনীর মুখ শুকিয়ে আমসি হয়ে গেল। তার আর কিছু করা। মলিন হেসে বলল, আমি আর কি করব বলো, আমি বিশাল তালুকদার বাড়ি হেড বাবুচি। শারমিন অবাক হয়। রজনী কিছুই করছে না, এ যেন অন্য রজনী। কিছুতেই তার বান্ধবী রজনী নয়। রজনী খুব করে চাইতো নিজে কিছু করবে, তাকে সবাই রজনীগন্ধা হিসেবে চিনবে। ভার্সিটি লাইফে সব ধরনের কালচারাল সোশ্যাল অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত ছিল রজনী। অনার্সে থাকাকালীন রজনীর বিয়ে হয়ে যায়। অনার্স ফাইনাল দেওয়ার আগে বৈশাখীর জন্ম হয়। এরপর বর্ষা, তারপর আষাঢ়। কিন্তু রজনী তো আজীবন চুলার পাড়ে দিন কাটানোর মেয়ে না। তার মধ্যে অনেক সম্ভাবনা ছিল, অথচ তার কিনা কিছুই করা হলো না। শারমিন বুঝতে পারে তার যতটা খারাপ লাগছে, রজনীর তো তার চাইতে বেশি খারাপ লাগছে। যদিও শারমিন জানে রজনীর শ্বশুর বাড়ি কনজারভেটিভ, বাড়ির বউ বাহিরে চাকরি করবে এটা তারা কখনোই মানবে না। যতই শিক্ষিত হোক, তারা ভেতরে ভেতরে একটা গোঁড়ামি রয়ে গেছে।
বিশেষ করে রজনীর শাশুড়ি মানুষটা এখনো এসব বিষয়ে ভীষণ কড়া। রজনীর বিয়ের পর পড়াটাই তো তিনি পছন্দ করতেন না, কিন্তু বিয়ের সময় রজনীর বাবা মাকে কথা দিয়েছেন মেয়েকে পড়াবেন। এইখানেই আটকে গেছেন তিনি। রজনী নিজের মলিন হাসি লুকিয়ে বলল, তুই কি করছিস সেটা বল। আমি একটা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস। শুনে রজনী যতটা আনন্দ লাগলো ঠিক ততটাই যেন বুকের ভেতর খুব গভীরে কোথাও একটা কাটার মতো বিঁধল। তিনি নিজে কিছুই করতে পারলেন না। তার একটাই পরিচয় সচিবের বউ, অথচ শারমিনের পরিচয় আলাদা। তার স্বামী এত বড় একজন ডাক্তার, তবুও তার পরিচয় সে একজন টিচার। তার হাতের উপর দিয়ে হাজার হাজার স্টুডেন্ট বের হয়েছে। রজনীর বুকের ভেতর কেমন হাহাকার করতে থাকে। সে হিংসা করছে না, কিন্তু তবুও কেন এত আপসেট লাগছে, নিজেকে ভীষণ লুজার মনে হচ্ছে। পুরো বাড়িটা রজনী ঘুরে ঘুরে দেখতে লাগলো। ছয়টা বিশালাকার বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং রুম, সবকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম, বারান্দা, সিম্পল ইন্টেরিয়ার আর সিম্পল সব ডিজাইনার আসবাবপত্র দিয়ে পুরো বাড়িটা সাজানো। প্রতিটা বেডরুমে ধবধবে সাদা চাদর বিছানো টান টান করে, কোথাও কোনো চাকচিক্য নেই, রংচঙে জিনিস নেই। কি যে স্নিগ্ধ সুন্দর একটা বাড়ি। রজনী তো এরকমই একটা বাড়ির স্বপ্ন দেখেছে আজীবন, নিজের একটা সংসারের স্বপ্ন, নিজের হাতে প্রতিটা কোণ সাজানোর স্বপ্ন, অথচ তার নিজের একটা বারান্দাও নেই। রজনীর কেমন হতাশ লাগতে লাগলো নিজেকে। শারমিনের চাইতে তো যোগ্যতা কোনো দিকেই কম ছিল না তার, তাহলে তার ভাগ্য কেন তাকে সবকিছু থেকে বঞ্চিত করলো। রজনী দম বন্ধ লাগছে, ইচ্ছে করছে পালিয়ে যেতে এখান থেকে। শারমিন গল্পের ফাঁকে ফাঁকে রান্না বান্নাও করছে। দুপুরে অনেক কিছুর আয়োজন করে ফেললো শারমিন। সিরাজুল ইসলাম খেতে বসে মুগ্ধ হলেন, রজনীকে বললেন, আরে বাস, তোমার বান্ধবী তো এলাহি কারবার করে ফেললো। রজনী হাসতে চেয়েও হাসতে পারল না। এত বছর পর আবারও মনে হলো সে কিছু পায়নি। শারমিনকে সে ঈর্ষা করছে না, নিজের ভাগ্যকে নিজেই প্রশ্ন করছে। তার কেন কোনো কিছুই হলো না। চাকরি বাকরি না হোক, নিজের বলে ছোট একটা সংসার পাতাও তো হতে পারত। সেখানে ইচ্ছে হলে একটা বিকেল সে ব্যালকনিতে বসে কাটিয়ে দিতে পারবে, একটা জ্যোৎস্না রাতে ছাদে বসে জ্যোৎস্না বিলাস করতে পারবে। অনেক কিছুই তো সে চায়নি, তবুও কেন অল্প একটুও পায়নি। কত না পাওয়া বুকে নিয়ে রজনী দিন কাটিয়ে দিল। রজনী কিছুই খেতে পারল না। রজনীরা চলে যাওয়ার পর পিয়াসা মাকে বলল, রজনী আন্টি খুব কষ্ট পেয়েছেন তাই না মা? শারমিন অবাক হয়ে বলল, তুই কিভাবে বুঝলি? তোমার সব ক্রেস্ট সার্টিফিকেট সবকিছু কেমন, উনি কেমন মায়া মায়া চোখে দেখছিল। ওনার দুই চোখে ভিজে উঠেছে মা, উনি লুকিয়ে চোখ মুছছিল, আমি দেখেছি। শারমিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা অনেক রে মা, সবাই সবকিছু পায় না। তোর রজনী আন্টির 3 ছেলে মেয়ে, সংসার করতে গিয়ে সে নিজের জন্য কিচ্ছু করতে পারেনি। অনেক মেধাবী হওয়ার পরেও কোনো কিছু করতে পারেনি, তার জন্য হয়তো মনে একটা কষ্ট রয়ে গেছে। আবার দেখ আমাকে, আমি নিজে কিন্তু কিছু করতে চাইনি, চাকরি করার একটুও ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল জমিয়ে সংসার করব, বাচ্চাদের মানুষ করব, কিন্তু আল্লাহ আমাকে বাচ্চা দিল না। নিজের ডিপ্রেশন দূর করতেই তোর বাবা আমাকে জব করতে চাপ দিতে থাকে, এই জন্য স্কুলে জয়েন করি। নিজের বাচ্চা নেই তো কি হয়েছে, স্কুলের সব বাচ্চা আমার। কত বছর পর আল্লাহ তোকে দিল আমার ঘরে। আমার সব না পাওয়া, সব যন্ত্রণা এক নিমেষে দূর হয়ে গেল। আমরা অনেক কিছু চাই, অনেক প্ল্যান করি, কিন্তু পাই তাই যা ওপরওয়ালা আমাদের জন্য প্ল্যান করে রেখেছেন, আর উনি যা প্ল্যান করেন তাই আমাদের জন্য বেস্ট। পিয়াসা ভাবে তাহলে তার জন্য কি বেস্ট হবে বলে সে মাকে হারিয়ে ফেলেছে। কে জানে, পিয়াসা বুঝে না, শুধু এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে শক্ত করে। সিরাজুল ইসলাম স্ত্রীর গম্ভীর মুখটা খেয়াল করলেন রাতে খাওয়ার সময়। রজনী রাতেও কিছু খেলো না। সবাই খাওয়ার পর সোফায় বসে রইল আশার ফেরার জন্যে। এই ছেলেটার জন্য প্রতি রাতেই রজনীকে অপেক্ষা করতে হয়। ও এখন রাজনীতিতে যোগ দিয়েছে আবার। প্রতি রাতেই 12টার পরে বাড়ি ফিরে। রজনী প্রতি রাতে গজগজ করতে করতে ছেলের জন্য অপেক্ষা করে, অথচ আজকে কেমন শান্ত হয়ে আছে। সিরাজুল ইসলাম বুঝেও কিছু বললেন না। মহিলাদের মনে আষাঢ় মাসের আকাশের মতো, এই রোদ উঠে আবার দেখা যায় এই যেন বৃষ্টি হয়। আশার বাড়িতে ফিরল রাত 1:30টায়। আজকে তাদের একটা মিটিং ছিল মাদক বিরোধী। মা দরজা খুলে দিতেই আশার হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।